বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হতে চলেছে আগামী 12ই ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে ভোট নির্ঘণ্ট ঘোষণা করেছেন ইতিমধ্যেই। তার কথায় এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,76,00,000। সংখ্যাটা নিহাতি কম নয়। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবার। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ওই দিন রাত থেকেই শুরু হবে গণনা। চলতি বছরের অগাস্ট মাসেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে অনুমোদন করেছিল বাংলাদেশ নির্বাচন কমিশন। কমিশনের তরফে সে সময় বলা হয়েছিল ডিসেম্বরে নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন যে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন হবে বাংলাদেশে। সেই সঙ্গে সেই একই সময় জুলাই সনদ নিয়ে গণভোটও হবে। আর তার কথা অনুসারে তেমনটাই এবারে ধার্য করা হলো এবং ঘোষণাও করা হয়েছে। নমস্কার, আমি অনিরুদ্ধ। প্রসঙ্গত 2024 সালের 5ই অগাস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে জেরবার হয়েছিল ভারতের পড়শি এই দেশ। আমরা সকলেই জানি যে সেখানে ছাত্র বিক্ষোভের ফলে কি ভয়ঙ্কর ঘটনা হয়েছিল। মারা গিয়েছিলেন বহু যারা আন্দোলনকারী। তারা শেষ পর্যন্ত সেই চাপে পড়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়, সরকারের পতন ঘটে। প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস তারপরে দায়িত্বে আসেন। ঠিক তার 3 মাস বাদে মোহাম্মদ ইউনূসের দায়িত্বে সেখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে। এই ঘটনার বর্ষপূর্তিতে চলতি বছরের 5ই অগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনূস বলেছিলেন, আগামী বছর যে রমজান আছে সেই রমজান শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে তিনি সেখানে জাতীয় সংসদের নির্বাচন করতে চান। কারণ সেখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ক্রমেই সমস্যাদায়ক হয়ে উঠছে। একাধিক রাজনৈতিক দল তারা মানে যারা কি ইউনূসকে সমর্থন করছেন তারা বা বিরোধী দল যতটুকু রয়েছে তারাও প্রত্যেকেই চাইছেন যে সেখানে যেন এই তত্ত্বাবধায়ক সরকার সরে গিয়ে একটা স্থায়ী সরকার গঠন হয়। কারণ তত্ত্বাবধায়ক সরকার তারা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করছে বা তারা যে ধরনের মানে কাজকর্ম করছে তাতে সবকিছুতে পাকাপাকি ভাবে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। তো সুতরাং যেটা হয়েছে যে সেই সিদ্ধান্ত গ্রহণের ফলে, অর্থাৎ যেটা হয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা একটা মানে লম্বা চড়া একটা যে কোনো বিষয়ের উন্নয়ন প্রকল্পে যে কাজ করা, সেই কাজগুলো সম্পূর্ণভাবে করা সম্ভব হচ্ছে না এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। তাই সেইখানে একটা স্থায়ী সরকার গঠনের জন্য আওয়াজ উঠেছে গোটা দেশ জুড়ে। তো সেই যে মানুষের যে দাবি বা সেই যে রাজনৈতিক দলগুলোর যে দাবি, সেই দাবিকে মেনেই একটা স্থায়ী সরকার গঠনের জন্য বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইউনূস তিনি নিজেও চান যে এবারে মানে সেখানে একটা স্থায়ী সরকার হোক। কিছুদিন আগে আমরা জানি যে ইউনূস সেখানে সরকারে মানে এই তত্ত্বাবধায়ক সরকারে থাকা অবস্থাতে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, বেশ কিছু বিষয়ের সম্মুখীন হয়েছিলেন, যার ফলে তিনি বলেছিলেন যে তিনি আর সেখানে কন্টিনিউ করতে চান না। মানে অ্যাজ এ প্রধান উপদেষ্টা তিনি আর সেখানে কন্টিনিউ করতে চান না, তিনি পদত্যাগ করতে চান এবং তিনিও চান যে সেখানে যেন একটা স্থায়ী সরকার হয়। তো যেমনটা হয় যে তিনি এই ঘটনার পরে, অর্থাৎ এই যে দাবি তার যে সেখানে যাতে একটা নির্বাচন হয়, স্থায়ী সরকার আসে, সে ব্যাপারে তিনি তখন নির্বাচন কমিশনকে একটা চিঠি পাঠান। তারপরই ভোটার তালিকা সংশোধন ও আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে দেওয়া হয়েছিল কমিশনের তরফে। সে কাজ ইতিমধ্যেই সেখানে শেষ হয়েছে। গত 5ই অগস্ট অর্থাৎ চলতি বছরের 5ই অগস্ট ইউনূস 36 জুলাই উদযাপন শীর্ষক একটি অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন। 28 দফার ওই ঘোষণাপত্র 2024 সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের একটি দলিল। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
মুজিবুর রহমান এবং হাসিনার আমলে আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাব বা স্বৈরাচারী কাজকর্মের পাশাপাশি ওই সনদের সমালোচনা করা হয় সেই সময়ের দুই সেনা শাসককে, একজন জিয়াউর রহমান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা এবং হোসেন মোহাম্মদ এরশাদ তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে ঘোষণারও প্রস্তাব দেওয়া হয় ওই সনদে। তা নিয়েই হবে এবারে গণভোট, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই জুলাই সনদ নিয়েও যে গণভোট হবে সেখানে এই বিষয়গুলি উঠে আসবে। এদিকে গণ অভ্যুত্থানের জেরে সেদেশের সরকার পরিবর্তনের পরই হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে সেখানকার অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূস সরকার। এবার সেই দাবিকেই স্বীকৃতি দিল সেখানকার নির্বাচন কমিশন। মানে এই হাসিনার যে দল আওয়ামী লীগ তাকে ভোটে অংশ নেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, অন্তত যতদিন পর্যন্ত না তাদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ সেগুলো নস্যাৎ হয়ে যাচ্ছে। কমিশনের তরফে আওয়ামী লীগকে অবৈধ দল বলে দাবি করা হয়েছে। কমিশনের ঘোষণার পরই শেখ হাসিনার দলের তরফে জানানো হয়েছে তারা নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করছে। তাদের তরফে লিখিত একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস গ্যাংয়ের অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অর্থাৎ নির্বাচনী নির্ঘণ্ট যেটা সেটা পর্যালোচনা করছে। এটা সম্পূর্ণভাবে প্রমাণিত যে বর্তমান দখলদার বাহিনী পক্ষপাত দুষ্ট এবং তাদের অধীনে সুষ্ঠু স্বাভাবিক ও নিরপেক্ষ নির্বাচন হওয়া অসম্ভব, এই দাবি করেছে আওয়ামী লীগ। তাদের তরফে আরো জানানো হয়েছে নির্বাচনই হলো যে জনপ্রিয়তার মাপকাঠি। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, জনগণের সামনে দাঁড়ানোর মতো শক্তি তাদের আছে, সাহস ও সমর্থ দুই তাদের রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে 13টি নির্বাচনে অংশগ্রহণ করেছে, যার মধ্যে 9টিতেই তারা জয়ী হয় এবং সরকারও গঠন করে। এই নির্বাচন শুধুমাত্র প্রহসন ছাড়া আর কিছুই নয়, আওয়ামী লীগের তরফে এমনটাই দাবি করা হয়েছে। তাদের দাবি আওয়ামী লীগের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা, যে সমস্ত আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা, সেগুলো প্রত্যাহার করে শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং বর্তমান দখলদার সরকারকে বাদ দিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে। এটা হলো গিয়ে আওয়ামী লীগের প্রধান দাবি। এদিকে এই অচলাবস্থার মাঝেই বাংলাদেশের ভোটে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতারা ছিল তাদের একাংশই এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তৈরি করে। প্রথম দফায় জাতীয় সংসদে 300টি আসন রয়েছে, সেই 300টি আসনের মধ্যে ইতিমধ্যেই তারা 125টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তারা জানিয়েছে ক্ষমতায় আসার জন্য এই নির্বাচনে তারা যাচ্ছে না। কটা আসন পাবে বা পাবে না এটাও তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় নয়। জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে কয়েকটি মনোভাবাপন্ন দলের সঙ্গে এনসিপির বোঝাপড়া হতে পারে বলে জল্পনা রয়েছে, যদিও সেই বিষয়ে এখনো কোনো তরফের থেকেই কোনো শিলমোহর দেওয়া হয়নি। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দানা বাঁধা গণবিক্ষোভের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়। ক্ষমতার পালাবদলের পর থেকে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে জামাত ও এনসিপির মতের মিল দেখা যাচ্ছিল, ফলে তাদের রাজনৈতিক জোট হিসেবেও মনে করা যাচ্ছিল। কিন্তু আচমকাই তাল কাটে জুলাই সনদে সই করা বা না করা নিয়ে। সূত্রের খবর এনসিপি নেতৃত্ব ধরে নিয়েছিল যে আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে জামাত জুলাই সনদে সই করবে না। সই না করার ব্যাপারে এনসিপি অনড় থাকলেও জামাত হঠাৎ করে সিদ্ধান্ত বদল করে ফেলে এবং তারা সনদে স্বাক্ষর করে দেয়। এরপরই কিছুটা দূরত্ব তৈরি হতে শুরু হয় তাদের মধ্যে। এদিকে ভোটের মুখে পাকিস্তানের মতোই আর্থিক সংকটে ইউনূসের বাংলাদেশ। ঋণের বোঝায় তারা জর্জরিত। সাম্প্রতিক এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে
মাত্র 5 বছরের মধ্যেই বাংলাদেশ কিভাবে ঋণের জালে ডুবে গেছে। এই ঋণের পাহাড় কমানো এখন বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ। উল্লেখ্য, বাংলাদেশের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান দিন কয়েক আগে বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই এক ধরনের ঋণের ফাঁদে পড়ে গেছে। গত 1 দশক ধরে একাধিক গবেষক ও অর্থনীতিবিদ উদ্বেগ প্রকাশ করছেন যে বাংলাদেশ ঋণের জালে জর্জরিত হচ্ছে। বিশ্বব্যাংকও এই সপ্তাহে তাদের আন্তর্জাতিক ঋণ রিপোর্ট 2025 প্রকাশ করেছে। ওই রিপোর্ট অনুসারে গত 5 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ দ্রুত বৃদ্ধি পেয়েছে, ঠিক যেমন পাকিস্তানের ক্ষেত্রেও হয়েছে। বর্তমানে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ 42% বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে 2024 সালের শেষ নাগাদ বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ 104.48 বিলিয়ন ডলারে পৌঁছয়, যা 2020 সালে ছিল 73.55 বিলিয়ন ডলার। সেই রিপোর্টে আরো বলা হয়েছে 2024 সালে বাংলাদেশের বৈদেশিক ঋণ এত বেশি ছিল যে সেটি তার রপ্তানি আয়ের 192% সমান ছিল। এই অবস্থায় বিশ্বব্যাংক বাংলাদেশকে সেই দেশগুলির মধ্যে অন্তর্ভুক্ত করেছে যেখানে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বলে রাখা ভালো, বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশই বিশ্বব্যাংকের কাছে উল্লেখযোগ্য পরিমাণে ঋণ নিয়েছে। গত 15ই অক্টোবর 2025 IMF এর একটি রিপোর্টে বলা হয়, পাকিস্তান 8.96 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে, যেখানে বাংলাদেশ 3.97 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। এদিকে ইলেকশন বাউন্ড বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা। পদত্যাগ করেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল উপদেষ্টা থেকে শুরু করে সরকারের কোনো পদে আছেন এমন কেউ ফেব্রুয়ারিতে হতে চলা এই নির্বাচন যে সেই নির্বাচনে অংশ নিতে পারবেন না। মাহফুজ তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে ছিলেন। স্থানীয় সরকারের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ সহ আরো বেশ কয়েকটি মন্ত্রকের দায়িত্ব সামলাতেন আসিফ। ইতিমধ্যেই তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইউনূস। মাহফুজ এবং আসিফ দুজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন। 2024 সালের 5ই আগস্ট হাসিনা দেশ ছাড়ার 3 দিন পর অন্তর্বর্তী সরকার শপথ নিলে উপদেষ্টা হন এই দুজন। এর আগে ছাত্র আন্দোলনের আরো এক নেতা নাহিদ ইসলাম উপদেষ্টা পর্ষদ ছেড়ে দিয়েছিলেন। তিনি আরো কয়েকজনকে নিয়ে একটি নতুন দল তৈরি করেন। সেই রাজনৈতিক দল এনসিপি নামে পরিচিত। মাহফুজও আগেই জানিয়েছিলেন যে তিনিও আগামী নির্বাচনে লড়াই করতে চান। এবার সেই লড়াই করার কারণে বা তিনি যদি ভোটে দাঁড়ান তাই জন্য তিনি আগেভাগে উপদেষ্টার পদ ছেড়ে দেন এবং আবারও সেই ভোটে লড়ার বার্তা তিনি দিয়েছেন। নির্বাচনের আগে সরগরম বাংলাদেশের রাজনীতি। ভোটের দিন ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বিএনপি। অন্যদিকে পরপর টানা 3বার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জেতা শেখ হাসিনার আওয়ামী লীগ এবারে ভোটে নেই। দলের নেতাদের বিরুদ্ধে থাকা মানবাধিকার বিরোধী অভিযোগ নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের ওপর বিধিনিষেধ জারি করেছে কমিশন। তবে বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর থেকে তার এবারের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার নেতৃত্বের অভাব ইতিমধ্যেই বোধ করতে শুরু করেছেন তারই দলের নেতারা। অন্যদিকে 1971-এ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যাওয়া জামাত এবারের নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে তারা ছাত্র সংসদ দখল করে নিয়েছে। এই আবহে নিজেদের পায়ের তলার মাটি ক্রমশ শক্ত করতে শুরু করেছে এনসিপি, যারা কিনা এই জামাতদের একটা এলাই দল হিসেবে মনে করা হচ্ছে।
তো সেই রাজনৈতিক মহলের মনে হচ্ছে যে এই জামাত এবং এনসিপি এবারের নির্বাচনে একটা বড় ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্টই ঘোলাটে। ভারতও চোখ রাখছে সেদেশের নির্বাচনী পরিবেশের ওপর। চোখ থাকবে আমাদেরও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন দি এজ ডিজিটাল চ্যানেলটি। ভালো থাকুন।